নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৫৬তম পর্বে সমস্ত শ্রোতৃমণ্ডলীকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। শ্রদ্ধা জানাই প্রাণারাম চ্যানেলের যিনি এই বার্তা আপনাদের কাছে বয়ে নিয়ে চলেছেন ৫৬টি পর্ব ধরে, অর্থাৎ ৫৬টি সপ্তাহ ধরে। সেই পবিত্র সুর মহাশয়কেও আমি শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা জানাই। ভারতবর্ষের ইতিহাসে অনেক পৃথিবীর অনেক দেশের অনেক পণ্ডিত বিদগ্ধ মানুষ ভারতবর্ষ সম্পর্কে জ্ঞাত হওয়ার পরে উৎসুক হয়েছেন এদেশে পৌঁছাবার। নিবেদিতা হয়তো তাদেরই দলের একজন হতে পারতেন বা হয়েও ছিলেন, কিন্তু তার বিশেষত্ব, তার তাৎপর্য আজকে যখন ব্যাখ্যা করতে গিয়ে আমরা যারা তাকে নিয়ে একটু চর্চা করি, যত গভীরে ঢুকি তত তার বিশালতা বেড়ে যায়। আমরা ছিলাম এর আগের দিনে নিবেদিতা কিভাবে ভারতবর্ষ সম্পর্কে আগ্রহান্বিত হলেন, তার পারিবারিক আধ্যাত্মিক পরিবেশ যেভাবে তাকে এক নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের পরেও ধীরে ধীরে বাবার চার্চের চর্চা, পারিবারিক দাদুদের দেশাত্মবোধ, তার বন্ধু মহলে এবং তার স্কুলের একটার পর একটা স্কুল থেকে নিজের যে সমৃদ্ধতা, ক্রমশ নিজের একটি স্কুল তৈরি করা, সেই স্কুল থেকে সিসেম ক্লাব, লেডি রিপনের এভেঞ্জার কুক, হাক্সলি, ম্যাকমিলান, বার্নার্ড শ, ধীরে ধীরে মনীষী মহলে এবং বিদ্বজনের মহলে নিবেদিতার একটা জায়গা পেয়ে যাওয়া, সংবাদ মাধ্যমে তার লেখার সুপ্রশংসা তাকে ক্রমশ একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিদগ্ধ এক সামাজিক শিক্ষা জগতের বিশেষ জায়গা তার জন্য যেন তৈরি হয়ে যাচ্ছিল ক্রমশ। ১৮৯৫ খ্রিস্টাব্দের ২৩শে অক্টোবর লন্ডনের বিশিষ্ট সংবাদপত্রগুলোতে বিবেকানন্দের হিন্দু যোগী হিসাবে বক্তৃতার বিভিন্ন পর্বগুলো যখন লন্ডনে প্রকাশিত হচ্ছিল, প্রত্যেকটা কাগজের সমালোচনা মার্গারেটকে গভীর আগ্রহের মধ্যে নিয়ে এসেছিল। স্ট্যান্ডার্ডে লিখেছিল, রাজা রামমোহনের পর কেশবচন্দ্র সেন ব্যতীত ভারতবাসীর মধ্যে এমন উৎকৃষ্ট বক্তার কখনো ইংল্যান্ডের বক্তৃতা মঞ্চে দেখতে পাওয়া যায়নি। প্রত্যেকটি সমালোচনায় কিন্তু বক্তৃতায় উচ্ছ্বসিত প্রশংসা প্রকাশিত হচ্ছিল। মার্গারেটও ওই বিভিন্ন বক্তৃতাগুলির নতুন নতুন ভাবনা তাকে যখন আগ্রহের দিকে এগোচ্ছিল, তখনই ওই ১৮৯৫ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আমেরিকার বেদান্ত প্রচার কালে যখন স্বামীজি লন্ডনে এসে পৌঁছেছেন, সেই সময় ১০ই নভেম্বর বিকেলবেলা ওয়েস্ট এন্ডের এক অভিজাত মহিলার গৃহে স্বামীজির একটি ঘরোয়া আলোচনা হচ্ছিল। মার্গারেট সেখানে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত হয়ে, শ্রোতা মাত্র ১০-১৫ জন। তারা স্বামীজিকে ঘিরে বসেছেন গোলভাবে। স্বামীজি তাদের দিকে মুখ করে কথা বলছিলেন। মার্গারেট প্রথম দর্শনেই উজ্জ্বল কান্তি, ভারতীয় সন্ন্যাসীর ব্যক্তিত্বপূর্ণ এবং শিশুর মতো কমনীয় চেহারায় তিনি মুগ্ধ হলেন। তার গভীর উচ্চ আধ্যাত্মিক চিন্তা এবং মুখমণ্ডলের মধ্যে এক বৈদান্তিক ভাব প্রকাশিত
তিনি লক্ষ্য করছেন এবং তার গভীর সুললিত কণ্ঠে বেদান্তের অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যা শুনছেন। গীতার সংস্কৃত শ্লোক আবৃত্তি ও অনুবাদ করে বোঝাতে চাইছেন। মার্গারেট লক্ষ্য করছেন তিনি বিশ্বাসের পরিবর্তে উপলব্ধি কথাটির উপর বারবার জোর দিচ্ছেন, আর মাঝে মাঝে আপন খেয়ালে শিব শিব বলে উঠছেন। তাকে চেহারায় দেখতে বুদ্ধের মতো, আচরণের দিক দিয়ে শিবের মতো। নিবেদিতার অর্থাৎ মার্গারেট নোবেল নিবেদিতা হওয়ার আগে তার দেশে তিনি এশিয়া সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়েছিল। এর আগে আমি বলেছিলাম যে বইটি প্রকাশিত হয়েছিল 1879 খ্রিস্টাব্দে আর্নল্ড সাহেবের। এডুইন আর্নল্ড সাহেব লিখেছিলেন লাইট অফ এশিয়া বুদ্ধ সম্পর্কে। সে বই পড়ে এশিয়া তথা ভারতবর্ষের প্রতি নিবেদিতার একটা আকর্ষণ বেড়েছিল। সে আগেই আলোচনা আমি করেছিলাম, কিন্তু এখানে আমরা দেখব নিবেদিতা ওই দিনের আলোচনাতে তিনি যেভাবে তার প্রতি একটা আকৃষ্ট হওয়ার প্রবণতা, চিন্তা ও প্রবাহের মধ্যে তার ঘনিষ্ঠতা, হিন্দু যোগীর কথাগুলো তার নিকট নতুন এক অদ্ভুতত্ব বোধ হচ্ছিল। সব কথা যে তিনি বুঝতে পারছিলেন তা নয়, কিন্তু তার বক্তব্যের বিষয়ে সম্পূর্ণ তাৎপর্য যে তাকে গ্রহণ করতে হবে বা তার জীবনে প্রয়োজন, তা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তবুও তার মনের মধ্যে বারবার গভীরভাবে একটা আকর্ষণ বোধ জেগে উঠছিল। তার কানে সেই সুমধুর কণ্ঠ ধ্বনিত হচ্ছিল বারবার শিব শিব। কিন্তু কিছু না বুঝলেও এইটুকু তিনি বুঝেছিলেন এই সন্ন্যাসীটি অসাধারণ। সেই দিন হতেই মার্গারেট লন্ডনের হিন্দু যোগীর প্রত্যেকটি বক্তৃতা রবিবারে ঘরোয়া বৈঠকে তার ধর্ম উপদেশ শুনতে পৌঁছে যেতেন। স্বামীজি তাকে কীরকম ধারণা বা কোন জায়গায় পৌঁছে দিয়েছিল তিনি একটি জায়গায় সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। সেটি স্বামীজি যেন আমাদিকে নিকট কোনো এক দূর দেশের বার্তা বহন করে এনেছেন। তিনি লিখছেন আরও, তিনি আমাদিকে সেই বিস্ময়কর প্রতীচির সুর সহযোগে যে সকল সংস্কৃত শ্লোক আবৃত্তি করে শোনাচ্ছিলেন তা যেন কখনো ভুলার নয়। তিনি আমাদিকে বললেন যে খ্রিস্ট ধর্মের মধ্যেও এবং খ্রিস্ট ধর্মের ন্যায় হিন্দু ধর্মেও প্রেমী ধর্মভাবের পরাকাষ্ঠা বলে স্বীকৃত হয়। তিনি কর্ম, ভক্তি ও জ্ঞান এই তিনটিকে আত্মা তিনটির পথের উল্লেখ করেছেন। তিনি আরও বলছেন যে সকল ধর্মের একমাত্র শিক্ষা ত্যাগ ত্যাগ ত্যাগ। তিনি ভবিষ্যৎবাণী করছেন তৎকালে পাশ্চাত্যের বহুল প্রচারিত কতিপয় ধর্ম সম্প্রদায় কাঞ্চনে আসক্ত বশত অচিরেই বিনষ্ট হবে। তিনি আরও ঘোষণা করলেন মানুষ ভ্রম থেকে ভ্রমে অগ্রসর হয় না, নিম্নতর সত্য থেকে ঊর্ধ্বতর সত্যে এগোই কেবলমাত্র। নিবেদিতা লিখছেন, অর্থাৎ মার্গারেট লিখছেন, আমার মনে হয় এই এক অপরিচিত দেশের শিক্ষা দীক্ষার মধ্যে পুষ্ট একজন নতুন রকমের চিন্তাশীল ব্যক্তি যে বার্তা বহন করে এনেছেন তা সহজে উড়িয়ে দেওয়া যায় না। এই হিন্দু যোগী সম্পর্কে গর্ব উদাসীনতার সহিত নিজ অভিমত প্রকাশ করে আমি বুঝতে পারি তার প্রত্যেকটি মতের প্রতিধ্বনি তার মতোই একটি নতুন, ইতিপূর্বে যা শুনে থাকতে পারি কিন্তু এর পূর্বে এমন কোনো চিন্তাশীল ব্যক্তির দর্শন লাভ আমার হয়নি। তিনি সামান্য 1 ঘন্টা সময়ের মধ্যে আমি এ পর্যন্ত যা কিছু শুনেছি উৎকৃষ্টতর বলে জানতাম সেই সমস্তই তিনি প্রকাশ করে দিয়েছেন। যখন তিনি বলছেন জগৎ মাকড়সার জালের মতো আর মনগুলো মাকড়সা, কারণ মন এক আবার বহু, তখন তিনি আমার দুর্বোধ্য ভাষায় কথা কইতেছেন। তিনি যা যা বললেন আমি লিখে নিলাম। ওটা আমার নিকট ভালো লাগলো, কিন্তু আমি যে বিষয়ে কোনো মতামত প্রকাশ করতে পারলাম না সেটা মেনে নেওয়া তো দূরের কথা, কিন্তু প্রশ্নগুলো মনের মধ্যে গভীর দাগ সৃষ্টি করছিল।
এই প্রথম দিনের বক্তৃতার পরে হিন্দু যোগের বক্তৃতা শুনে মার্গারেট এতখানি অভিভূত হয়েছেন যে বিরাট বিস্ময়কর এমন কিছু নয়। কিন্তু ধর্মপ্রচারকের বক্তৃতা তিনি ইতিপূর্বে হয়তো বেশ কয়েকটা শুনেছেন, কিন্তু খ্রিস্টীয় ধর্মপ্রচারক বা মুক্তি ফৌজের ভাড়াটিয়া বক্তারা যেমন পৃথিবীর লোককে ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবার জন্য আহ্বান করেন, মার্গারেট মনে হলো প্রাচ্য দেশের এই তরুণ প্রচারক হয়তো সেই রকম একজন। সবাইকে তিনি ধর্মের নাম আহ্বান জানালেন, কিন্তু ইহার আহ্বানের মধ্যেই দেহ মন সব কিছু একসাথে সাড়া দেয়। প্রথম দিন বক্তৃতা শুনে তাই নিবেদিতা বাড়িতে ফিরেই রাতের নিস্তব্ধ অবসরে হিন্দু যোগীর কথাগুলো বারবার মনের মধ্যে আওড়াচ্ছিলেন। তার কথার মধ্যে নতুনত্ব কিছু নেই এরকম ভাবছেন, অপ্রত্যাশিত, এমনকি স্থির থাকতে পারলেন না। তাই তিনি প্রতিটা রবিবারই ছুটতেন যেখানে তিনি বক্তৃতা দেন। একদিন একটি ঘরোয়া বৈঠকে মার্গারেট যখন সোজাসুজি সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, আপনার সব কথা যে বুঝতে পারি কিংবা সত্য বলে মেনে নিতে পারি সেরকম নয় কিন্তু। উত্তরে স্বামীজি সেদিন তাকে বলেছিলেন, বিচার না করে আমি কোনো কথাই কাউকে গ্রহণ করতে বলি না। বিষয়ের মূলে প্রবেশ করবার এটাই লক্ষণ। তার সঙ্গে তিনি তর্কও করেছেন, মনের সংশয় খুলে বলতে এতটুকু দ্বিধাবোধ করেনি। তার মনের এই ভাব লক্ষ্য করে স্বামীজি তার এক বান্ধবীর কাছে বলেন, এই রকম সংশয় ভালো, যাচাই করে পরীক্ষা করে তবেই সত্যকে গ্রহণ করতে হয়। এইভাবে গ্রহণ করতে পারলে তবে ওটা স্থায়ী হয়। যেমনটি তার নিজের জীবনেও ঘটেছিল, তার গুরুকে যেভাবে তিনি পরীক্ষা করেছেন, এটাই যেন তিনি বলতে চাইছেন। পরপর কয়েকটা রোববার তিনি আরও বক্তৃতা শুনলেন। নভেম্বর মাসের এক রোববারের অপরাহ্ন, যেটি তিনি তার অন্যান্য উপাসনার থেকে একটু অন্যভাবে নিয়েছেন। ভারতীয় চিন্তার নতুনত্ব এবং গাম্ভীর্যে নিবেদিতা অবাক হচ্ছিলেন ক্রমশ। ধর্মরাজ্যের সব কথাগুলো তার জানা আছে কিনা জানতে চাইলেন স্বামীজির কাছ থেকে। স্বামীজি তাকে উত্তর দিলেন, আমি রাস্তার কোথাও কি আছে তা তন্ন তন্ন করে আমি জানি, এতটুকু আমার অজ্ঞাত নয় বা আমি জানি না এরকম নয়। এটা কি শুধু কথার কথা? বলবার ভঙ্গিতে উদ্ভাসিত মার্গারেট সেদিন কিন্তু প্রাচ্য দেশ হতে ধর্মের নামে বাণিজ্য করতে এই দেশে এসেছে কিনা, তার মনে একটা শৌখিন ভোজ্য সামগ্রী তাদের সম্মুখে তুলে ধরছেন কিনা, অল্প কথায় বড় বড় ভাব, জটিল দার্শনিক তত্ত্ব জলের মতো সহজ করে বুঝিয়ে দিতে এর আগে কিন্তু কাউকে তিনি দেখেননি। আর একদিনের বক্তৃতায় যখন স্বামীজি তার কণ্ঠ থেকে উচ্চারণ করছেন, সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্তা আয়েধামানি দিব্যাণী তস্তু, তখন মার্গারেট চেতনার মধ্যে এক নতুন অনুভূতির সঞ্চার হলো। তিনি বুঝলেন এই হিন্দু সন্ন্যাসী বিরচিত উপাদানে গঠিত। তার অন্তরে বাহিরে এক নতুন জীবন দর্শন আছে। ইউরোপীয় দার্শনিক চিন্তাধারার মধ্যে এই জিনিস তিনি আগে কখনো পায়নি। যা অনন্ত অসীম তাহাই অমৃত, শাশ্বত ও নিত্যানন্দপ্রত। এছাড়া জাগতিক সবই স্বল্প, ক্ষণস্থায়ী ও পরিণামে দুঃখদায়ক। প্রকৃতিলব্ধ ঐশ্বর্য যতই রমণীয় হোক বা সুন্দর হোক না কেন, অন্তে অর্থাৎ শেষে কিন্তু দুঃখ আছে। এটা কিন্তু স্থির নিশ্চয় জানতে হবে। ভারত ভোগ্যবস্তুর পরিত্যাগ করে অনন্ত রাজ্যের পরমানন্দের সন্ধানে, আত্মার সন্ধানে ছুটে চলেছে। স্বামী যেন তারই সন্ধান দিতে এসেছেন। হিন্দু যোগীর এই বক্তৃতার কথাগুলো শুনে মার্গারেট মনে হয়েছিল, ইউরোপীয় দর্শন তো এমন কথা কখনো বলেনি। যখন তিনি সন্ন্যাসীর মুখে শুনলেন, কেবল ভারতবর্ষে মানব হৃদয় বিশ্বপ্রেমে উন্মত্ত হইয়ে ব্রহ্মস্তম্ভ পর্যন্ত পশু পাখি প্রাণী জগৎ উদ্ভিদ জগৎকেও প্রেমভাবে আলিঙ্গন করে এবং সমগ্র বিশ্বের একত্ব অখণ্ড উপলব্ধি করে বিশ্ব চরাচরের হৃদস্পন্দন আপন হৃদয়ের স্পন্দন বলে অনুভব করে, তখন এই নতুন জীবন দর্শন স্বমহিমায় মার্গারেটের চেতনায় উদ্ভাসিত হয়। এই জীবন দর্শন তার জীবনের উদয়াচলে যেন এক নব সূর্যোদয়। তিনি যেন তিমির বিদার এক উদার অভ্যুদয়। এই জীবন দর্শনের বক্তাকে মার্গারেট মনে মনে তার জীবন দেবতা বলে স্বীকার করলেন। প্রাণে প্রাণে বুঝলেন এমন মহাপুরুষ তিনি জীবনে আর কখনো দেখেননি। তিনি বরণ করলেন তার গুরু আচার্য রূপে। এ তো গেল তার অনুভূতির কথা। এতক্ষণ যে কথাগুলি বলছিলাম,
নিবেদিতা যে ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষে কাজ করবেন, তার জন্যে স্বামীজি তাকে এই আলোচনাগুলি ছাড়াও যে দুটি চিঠির মধ্যে তাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে ভারত প্রেমী করে তুলেছিল বা ভারতবর্ষে আসার জন্য ভালো মন্দ ভারতবর্ষের দুটি দিককেই তুলে ধরার চেষ্টা করেছিলেন। আসার আগে ভারতবর্ষের জন্য এরকম একটি মহিলার প্রয়োজন সিংহিনী স্বরূপা তিনি দুটি চিঠির মধ্যে প্রকাশ করে ভারতবর্ষের ভালো মন্দ সমস্ত দিককে তুলে ধরেছেন। তারপরে তার হাতে ছেড়ে দিয়ে যান বিচার্যের বিষয়। স্বামী বিবেকানন্দ আমরা জানি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেছিলেন 1896 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 15 তারিখে লন্ডন থেকে রওনা দিয়েছিলেন এবং ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন 1897 খ্রিস্টাব্দের প্রথমের দিকে জানুয়ারি মাসে ভারতবর্ষে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু নিবেদিতা আরও একটি বছর পরে এসে পৌঁছেছিলেন ভারতবর্ষে। অর্থাৎ নিবেদিতা কিন্তু স্বামী বিবেকানন্দের সাথে আসার মনস্থির করুক বা না করুক সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে নিবেদিতা ভারতবর্ষে আসার উপযোগী কিনা, ভারতবর্ষ সম্পর্কে তার কতখানি মনের মধ্যে গভীরে ভারতীয়ত্ব বোধ জাগ্রত হচ্ছে বা আকর্ষণ বোধ করছে, সেটি তার এদেশে সেবার তিনি উপযুক্ত হবেন কিনা বা এদেশকে তেমনভাবে ভালোবাসবেন কিনা, সেটা কিন্তু তাকে ভীষণভাবে স্বামী বিবেকানন্দের ওই দুটি চিঠির দ্বারা আমরা পরবর্তীকালে খুঁজে বার করব যে স্বামী বিবেকানন্দ কিভাবে তিনি ভারতবর্ষকে তার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন এবং বাধ্য করেছিলেন ভারতবর্ষে এসে পৌঁছাতে অবশেষে। যে নিবেদিতা তিনি ভারতবর্ষে আসার আগে লন্ডনকে তার এতখানি শ্রদ্ধা করতেন, একদিন আলোচনার মধ্যে সেরূপ প্রকাশও হয়েছিল। আমরা দেখব 1 এপ্রিল বিবেকানন্দ যখন দ্বিতীয়বার লন্ডনে এসে পৌঁছেছেন 1896 খ্রিস্টাব্দে, তখন কিন্তু স্টাডির বাড়িতে তিনি থেকেছেন। সঙ্গে আছেন বিশ্বস্ত সেবক গুডউইন আর তার গুরু ভাই শারদানন্দ। গুডউইন স্বামীজির একজন স্টেনোগ্রাফার, তার সমস্ত বক্তৃতায় তিনি সঞ্চয় করেছেন। তা থেকে পরবর্তীকালে আমরা বিভিন্ন তার বইগুলি পাই, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এইসব বইগুলির মধ্যে সেগুলি লিপিবদ্ধ হয়ে রয়েছে। মে মাসে হতে তার বক্তৃতা শুরু হয়েছিল ওই 1896 সালে লন্ডনের বিভিন্ন জায়গাতে দ্বিতীয়বার। বাড়িতে ঘরোয়া আলোচনা তো থাকতই। স্বামীজি লন্ডনে আবার এসেছেন শুনে মার্গারেট আবার তার কাছে ছুটেছেন। স্বামীজি স্মিত হাস্যে তাকে অভ্যর্থনাও জানিয়েছিলেন। মার্গারেট বিদ্যুৎপুঞ্জ সমপ্রভ সেই মূর্তি দেখে জ্ঞানে প্রদীপ্ত, প্রেমে স্নিগ্ধ, বৈরাগ্যে মধুর, করুণার বিগলিত, আনন্দে উচ্ছল সেই সৌম্য শান্ত ধ্যানগম্ভীর মূর্তিটিকে দেখে তার আবার আনন্দের বাঁধ ভেঙে গিয়েছিল। মার্গারেটও মুগ্ধ। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দ্বিতীয়বার সাক্ষাতের বিবরণ মার্গারেট নিজে লিখেছেন। সর্বভূতে ব্রহ্মদর্শন স্বরূপ হিন্দুগণের যে বিশ্বাস, তিনি আমাদের নিকট তারই প্রচারক হিসাবে এসেছেন এবং সেই ধর্ম সত্য কিনা তা তিনি আমাদের সকলকে নিজে নিজে পরীক্ষা করে নিয়ে জানার জন্য আহ্বান জানিয়েছিলেন। বিশেষ কোনো ধর্মের পক্ষ সমর্থন করতে তাকে কখনো শুনিনি। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। তিনি কখনো কাউকে ঘৃণা করেননি। তার গুরুর চিন্তা ভাবনাটি যেন সবারই সামনে তুলে ধরছেন। সকলের পথেই ঈশ্বর উপলব্ধির পথ, কেবল রাস্তাটি আলাদা হলেও লক্ষ্য কিন্তু এক, সেটি যেন বোঝাবার চেষ্টা করছেন। বিশেষ কোনো ধর্মের পক্ষকে তিনি কখনোই সমর্থন করেছেন সেটা কিন্তু কখনো তার মুখ থেকে উচ্চারিত হয়নি। বক্তব্যের বিষয়গুলি উদাহরণ দিয়ে ভারতীয় ধর্মমতের উল্লেখ করতেন বটে, কিন্তু ভারতীয় চিন্তা প্রণালীতে যে দর্শন সকল ধর্মমতের ভিত্তিস্থানীয়, তিনি তার উপরই জোর দিয়েছেন। বেদ, উপনিষদ, গীতা ব্যতীত তিনি অপর কোনো গ্রন্থ থেকে কোনো কিছু উদ্ধৃত করতেন না কখনো। সকলেই তার দার্শনিক জ্ঞানের অসাধারণ গভীরতা স্বীকার করতেন। সর্বাপেক্ষা তার দেবদুর্লভ চরিত্র তাদিগের হৃদয়ে একটা বিশেষ স্থান করে নিয়েছিল। সারা লন্ডন যখন হিন্দু যোগীর বক্তৃতায় উদ্বেল, লন্ডনের বিদগ্ধ সমাজ যখন তার আলোচনায় মধুর বা মুখর, সেই সময় বিরুদ্ধবাদী খ্রিস্টান পাদ্রীদের কাগজে তার সমস্ত কুস্তাগুলো যখন বেরোচ্ছিল, ভারতবর্ষ সে একজন নাস্তিক ধর্মপ্রচারক লন্ডন এসেছে, কিন্তু সে ধর্ম মানে না। মার্গারেটের মন কিছুমাত্র বিরূপ হলো না, অনুরাগ হ্রাসও পেল না।
তিনি যতই তার বক্তৃতা শুনতে লাগলেন, মার্গারেট ততই উপলব্ধি করলেন এই সন্ন্যাসী দেশপ্রেমিক, স্বদেশপ্রেমিক ততখানি তিনি মানবপ্রেমিক। পিকাডিলি, রয়্যাল ইনস্টিটিউট অফ পেন্টার্সের গ্যালারি, প্রিন্সেস হল, বিভিন্ন ক্লাব সোসাইটি, যখন যেখানে স্বামীজির বক্তৃতা হতো, শত কাজ ফেলে মার্গারেট দৌড়ে যেতেন। লন্ডনে স্বামীজির যেসব বক্তৃতাগুলি হতো, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, সার্বজনীন ধর্মের প্রয়োজনীয়তা, সেসবগুলো শুনতে শুনতে নিবেদিতার মনের মধ্যে বিভিন্নভাবে একটা জায়গা করে নিচ্ছিলেন স্বামীজি ধীরে ধীরে। আলোচনায় তিনি অবসর পেলেই স্বামীজির কাছে এসে কিছু প্রশ্ন তার থাকলেই তিনি জ্বলন্ত শিখার মতো জ্বলে উঠতেন। একদিন সভা শেষে একজন প্রাচীন দার্শনিক স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন, আপনি বড় সুন্দর বলেছেন, কিন্তু নতুন তো কিছু বলেননি। এমন অদ্ভুত কথা শুনে অন্যান্য শ্রোতারা সকলেই বিস্মিত হলেন, তাদের মধ্যে মার্গারেটও ছিলেন। তিনি শুধু ভাবলেন এর উত্তর স্বামীজি কী দেয় দেখতে হবে। তখন সকলের বিস্ময়কে বিস্মিত করে মধুর কণ্ঠে প্রশান্ত হাস্যে সন্ন্যাসীটি অর্থাৎ স্বামীজি উত্তর দিলেন, বন্ধু, আমি যা বলেছি তা আর কিছুই নয়, সেটা হচ্ছে সত্য। এই সত্য হিমাদ্রির ন্যায় প্রাচীন, মনুষ্য জাতির ন্যায় প্রাচীন, সৃষ্টির ন্যায় প্রাচীন এবং পরমেশ্বরের ন্যায় প্রাচীন। যদি আমার এই কথা আপনার মনের গভীর চিন্তায় উদ্বেগ করে দিতে সমর্থ হয়ে থাকে এবং আপনি সেই মতো জীবনযাপন করতে পারেন, তাহলে আমি কি আপনার ভালো করিনি? প্রশ্নকর্তা দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ পেলেন না বা চেষ্টাও করলেন না। শ্রদ্ধায় তার মাথা নত হয়ে গেল। চারিদিক হতে উচ্চকণ্ঠে প্রশংসার ধ্বনি ও করতালি শোনা গেল। মার্গারেট হৃদয় তখন জীবন দেবতার চরণে যেন লুটিয়ে পড়তে চাইল সত্যি, কিন্তু স্বামীজিকে বুঝতে গিয়ে মার্গারেট এমন ধাঁধায় পড়লেন, দিন যায় তবু সন্ন্যাসীর অন্তরের প্রকৃত রূপ যেন তিনি ঠিক উপলব্ধি করতে পারছেন না। একদিন লন্ডনের এক অভিজাত গৃহে আবার বৈঠক বসেছে। মার্গারেট সেই বৈঠকে উপস্থিত। বক্তৃতার শেষে স্বামীজি আরম্ভ করলেন নানা দেশের নানা শহরের আলোচনা করতে করতে কত দেশ, কত জাতি, তাদের উত্থান পতনের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে। উৎকণ্ঠ হয়ে শুনছেন মার্গারেট। কোথায় কোথায় ভারতের কথা আসলো। এর প্রাচীন তীর্থ, পৃথিবীর সমস্ত তীর্থ যেন অতিক্রম করে রয়েছে। এর প্রাচীন তীর্থ বিখ্যাত শহরগুলোর কথা স্বামীজি বলতে বলতে কখনো আবেগ, কখনো চোখে অশ্রু, কখনো গম্ভীরতা প্রকাশ পেতে লাগলো। তিনি বললেন ভারতের উন্নতি অবনতির ইতিহাসের কথা। আগের চেয়ে সংকোচ অনেকটা কেটে গিয়েছে। তাই মার্গারেট বিবেকানন্দকে বলে উঠলেন, কিন্তু লন্ডনের মতো শহর পৃথিবীর মধ্যে তো আর দ্বিতীয় নাই। যেমন সুন্দর, তেমনি শিক্ষা, সভ্যতা ও শিল্প সম্পদের কেন্দ্র। স্বামীজি বুঝলেন এটা নিছক স্বদেশ ও স্বজাতির প্রতি ভালোবাসার কথা। ভারতকে ছোট করবার উদ্দেশ্যে মার্গারেট কথা বলেনি। তথাপি কোথাও যেন আঘাত লাগলো স্বামীজির অন্তরে। মুহূর্তের মধ্যে তিনি বলে উঠলেন, হ্যাঁ, নিশ্চয়ই স্বীকার করি, তোমার কথা বর্ণে সত্য। অতুলনীয় শহর তোমাদের লন্ডনের সাথে অন্য কারো তুলনা হয় না সঠিক, কিন্তু ভুলে যেও না যে তোমাদের এই শহরকে সুন্দর করবার জন্য পৃথিবীর কত দেশ, কত নগরের সম্পদ লুণ্ঠিত হয়ে রয়েছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূলে আছে ভারতবর্ষের অপরিমিত সম্পদ, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করার সময় 10 হাতে লুণ্ঠন করে এদেশে নিয়ে এসেছে। ভারতের জন্যই তো লন্ডন, ইংল্যান্ডের এই সমৃদ্ধি এবং সৌন্দর্য। স্বামীজি চুপ করলেন এবং যেন মার্গারেটের নিদারুণ কষাঘাতে চমকে ওঠার পালা, দেখার পালা। অর্থাৎ স্বামীজি তাকে যে কথাটি বলতে চেয়েছেন, ভারতবর্ষকে ছোট করে নয়, ভারতবর্ষ সব দিক দিয়ে ধন সম্পদ, সমৃদ্ধ, ঐশ্বর্য সম্পদ, অবশ্যই আধ্যাত্মিকতায়। এটি নিবেদিতার বুঝতে একটু অসুবিধা হলো না। তিনি আবার তাকে বললেন, একটি সুন্দরকে গড়ে তোলার জন্য আর 5টিকে ধ্বংস করে সৃষ্টি নয়, কৃতিত্ব নয়, নির্মম পরিহাস। মার্গারেট সমস্ত অন্তর সন্ন্যাসীর চরণে যেন লুটিয়ে পড়ল। আর কোথাও তার সংশয় রইল না এই মানুষটার প্রতি। আমরা দেখব আরেকটি ছোট্ট বক্তৃতা। বারবার তিনি
বিভিন্ন জায়গায় যে বক্তৃতা রয়েছেন সেগুলি নিয়ে এর পরের দিনে কয়েকটি বক্তৃতার কথা এবং তার প্রশ্ন উত্তরের কথা আলোচনা করব। কারণ আমরা ধীরে ধীরে এই মার্গারেটের জীবনে ভারতবর্ষের আধ্যাত্মিকতা তথা স্বামী বিবেকানন্দের জীবন তাকে শুধু যে আকৃষ্ট করেছিল তা নয়, তিনি স্বামী বিবেকানন্দকে সামনে থেকে দেখে তার কথা মুখ দিয়ে উচ্চারিত শব্দগুলি শুনতে শুনতে তাকে যেন মনে হচ্ছিল স্বয়ং ভারতবর্ষই তার কাছে উপস্থিত হয়েছে। সেই ভারতবর্ষে যাওয়া, সেই ভারতবর্ষের জন্য আত্মত্যাগ করা, সেই ভারতবর্ষের সেবা করা যেন জীবনের পরম সত্য, পৃথিবীতে মনুষ্য জীবন পাওয়ার স্বপ্নের সার্থকতা। এর পরের দিনে আরও কয়েকটি বক্তৃতা লন্ডনে থাকায় তার ভারত প্রীতি গড়ে ওঠা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নিবেদিতার ভারত দর্শনে আমরা পেছনের দিক থেকে শুরু করেছিলাম। অনেক বিদেশ থেকে আমার কাছে বিভিন্নভাবে অনুরোধ আসে যে পেছনের দিকটা আলোচিত হয়নি, যদি নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে আলাপের পরিচয় পর্বগুলি নিয়ে একটু আলোচনা করেন। কিভাবে তিনি ধীরে ধীরে ভারত কেন্দ্রিক হলেন, কিভাবে তিনি ভারত প্রেমী হয়ে এলেন, পৃথিবীর অনেক দেশ সম্পর্কে তার ইতিহাস জানা আছে, পড়া আছে, সেসব তিনি নিজে তার বিভিন্ন চরিত্রে বলেছেন। তা সত্ত্বেও এত ভারতবর্ষের প্রতি তার আকাঙ্ক্ষা কিভাবে জেগে উঠেছিল, কিভাবে ভারতবর্ষ এসে পৌঁছেছিলেন, সেটি নিয়ে আলোচনা করার জন্য আমাকে যখন অনুরোধ করা হয় তখন আমি ফিরে এসেছিলাম এই পেছনের পর্বে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ আলাদা কোনো বস্তু নিবেদিতার কাছে নয়। ভারতবর্ষকে তিনি জেনেছেন স্বামী বিবেকানন্দকে দেখে। স্বামী বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষের বিবেকানন্দ। তার কাছে ধীরে ধীরে সেই মানসিকতাটি তৈরি হচ্ছিল। সকলে ভালো থাকুন। নিবেদিতার ভারত দর্শনের 56তম পর্ব এই রবিবার আপনাদের সকলকে আনন্দ দিক এই প্রার্থনা জানাই। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবি এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।